আমার খুব ইচ্ছা করে যে হামিন ভাইকে জড়ায় ধরতে, সালাম তো জড়ায় ধরতে, যে ভাই আপনার সাথে কতদিন গল্প করি না, কিন্তু অনেক কারণে সেটা হয়তো হয়ে ওঠে না। আমি আসলে ভাইয়া, শাফিন ভাইও আমাকে অসম্ভব আদর করে, মানে আনবিলিভেবল। উনি যে জায়গাটা আমাকে দিয়েছে, যেভাবে আমাকে একসেপ্ট করেছে, ওনার পাশে দাঁড়ায় বাজানো একটা বিশাল বড় অনার। তা হামিন ভাইকে নিয়ে ড্রাইভে যাওয়া থেকে শুরু করে গাড়ির মধ্যে অনেক র্যান্ডম গল্প। আর হামিন ভাই কিন্তু খুব নলেজেবল একটা লোক, মানে মিউজিকে তো আছেই, উনি মিউজিকের যা নলেজ ইটস আনবিলিভেবল, কিন্তু উনি ওয়ার্ল্ড সম্বন্ধে ওনার অসম্ভব নলেজ। কিভাবে নিজেকে সেই সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে রাখা যায় সেই চিন্তাটা থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই কথাটা আপনি কারোর কাছে শুনবেন না যে ধানমন্ডিতে স্টুডিও গানবাড়ি আছে, কিন্তু এটা কিন্তু অনেকে যারা কাজ করে গেছেন, যারা ফিল্মের কাজ হয়েছে, আমাদের নাটকের কাজ হয়েছে, সকলে জানেন, কিন্তু শুনবেন না। ওই জায়গাগুলোতে হতাশা তৈরি হয় বটে। কিংবা এই যে ও যে ভীষণ মেধাবী একজন গিটারিস্ট, মানে এটা কিন্তু গিটার কমিউনিটি সকলে জানে, কিন্তু স্বীকৃতি দেবে না। তো গানের বিষয়টা হচ্ছে যে ফেম বা যেটাই বলেন, একটা আত্মবিশ্বাস দেয়, একটা আত্মবিশ্বাস দেয়। সেকেন্ড হচ্ছে কি যে আমি আমার দেশকে কিছু গান দিয়ে যেতে চাই, এটাই। মানে ধরো ওর তো 18 বছরের এখানকার জার্নি, মানে তো ও একটা মজবুত সব বয়সী একটা। তো তোমার আমার ভেঙে পড়লে কি পুতুলের সাজেশন নাও? আমি আসলে আমার ভেঙে পড়াটা না একটু অন্যরকম। আমি আমার ভেঙে পড়াটা সবসময় এটাই, একটাকে আমি ভেঙে পড়ি না ওইভাবে, যে আমি জানি যে আচ্ছা যদি না হয় আমি সবসময় অস্ট্রেলিয়া ফেরত চলে যেতে পারবো, এবং আমি চাইলে কালকেই চলে যেতে পারবো অস্ট্রেলিয়া, এবং কেউ কিছু করতে পারবে না আমাকে যদি আমি ডিসিশনটা নিই। আমি ধরেন আজকে যদি আমার ব্যান্ডমেটদেরকে ফোন দিয়ে বলি যে গাইজ আই এম সরি, আমি কালকে অস্ট্রেলিয়া চলে যাব, তোমরা সামাল দাও, দ্যাটস ইট। এবং তো এই কারণে না আমার আসলে ওই অর্থে ভেঙে পড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু নাই যে আল্লাহ আমার যদি এটা না হয় আমি কি করব, এই ব্যাপারটা নাই। তার মানে কোন সেশন মিউজিশিয়ান বা খুব ট্যালেন্টেড মেধাবীরা কি বিলং করবে না বাংলাদেশে? হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয় কি ভাইয়া, যে আমি একটা দিক দিয়ে আমি অসম্ভব লাকি যে আমার আব্বা আম্মা আমাকে আমার স্টুডিওটা করে দিয়েছে। এটা না হলে হয়তো আমার এই প্ল্যাটফর্মটা থাকতো না। কারণ যেটা হয় কি, সবাই প্ল্যাটফর্মটা খুঁজে, সবাই একটা স্টুডিও খুঁজে যে গিয়ে অ্যাটলিস্ট একটা কাজ করতে পারবো বা একটা গান করতে পারবো। আমার অ্যাটলিস্ট ওটা করতে হয় না, তো আমি আমার স্টুডিওতেই সবসময় থাকি। তো গানের বিষয়টা হচ্ছে যে ফেম বা যেটাই বলেন, একটা আত্মবিশ্বাস দেয়, একটা আত্মবিশ্বাস দেয়। সেকেন্ড হচ্ছে কি যে আমি আমার দেশকে কিছু গান দিয়ে যেতে চাই, এটাই। প্রসঙ্গটা একটু ঘুরে গেছে, আমি একটু আরেকটু স্পষ্ট করি বা বিস্তারিত বলি। যেমন আমাদের যে স্টুডিওটা আছে, স্টুডিও গানবাড়ি, এটা কিন্তু ঢাকার মধ্যে যদি ব্যক্তিগত উদ্যোগে তৈরি হওয়া স্টুডিওর কথা বলি, বা শীর্ষ 3 বা 5 যদি ধরা হয়, তাহলে সেটা থাকবে। কারণ প্রাতিষ্ঠানিকগুলোর কথা বলছি না, ব্যক্তিগত উদ্যোগের কথা বলছি। কারণ ও যেটা বলছিল যে সবসময় আপগ্রেডেড জিনিসগুলো চিন্তা থাকে, বা কিভাবে নিজেকে সেই সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে রাখা যায় সেই চিন্তাটা থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই কথাটা আপনি কারোর কাছে শুনবেন না যে ধানমন্ডিতে স্টুডিও গানবাড়ি আছে, কিন্তু এটা কিন্তু অনেকে যারা কাজ করে গেছেন, যারা ফিল্মের কাজ হয়েছে, আমাদের নাটকের কাজ হয়েছে, সকলে জানেন, কিন্তু শুনবেন না। ওই জায়গাগুলোতে হতাশা তৈরি হয় বটে। কিংবা এই যে ও যে ভীষণ মেধাবী একজন গিটারিস্ট, মানে এটা কিন্তু গিটার কমিউনিটি সকলে জানে, কিন্তু স্বীকৃতিটুকু দেবে না। মানে আমারই তো শুনতে হলো অস্ট্রেলিয়া গিয়ে অংশুর কাছ থেকে, এবং আমাকে যেভাবে ওখানে আমাদের প্রায় সময় আমি আসলে হাসানের রেস্টুরেন্টে আমরা আড্ডা দিতাম, ওই রেস্টুরেন্টটা খুব মিস করি, একই সার্কেলের। তো তখন বলছিল যে ও আসলে একটা হীরের টুকরা, কিন্তু ওকে কেউ আমাকে অংশু বারবার, আমি আজকে লাইভে বলছি, অংশুকে আমি ক্লিপটা পাঠাবো, বারবার বলছিল তুমি ওকে প্লিজ মানে ওর সাথে মিট করো, মানে তো আমি তখন থেকে একটা অপশন ছিলাম। তো সত্যিকার অর্থেই তো তাই, আসলে আমরা যে পরিমাণ ট্যালেন্টেড অনেক লোকজনই আসলে এই ধরনের অব্লিগেশনের ভিতরে পড়ে। তো মেধার মূল্যায়নটা না হলে সেটা তো একটা পর্যায়ে গিয়ে তো হতাশ করে, তো সেই ব্যাপারটাই আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে, সে আশা তোমরা করতেই পারো। আমি সত্যি কথা কি, আপনি যেটা বললেন যে ভেঙে পড়ার যে বিষয়টা, আমি যতবারই ভেঙে পড়ি আমার সবসময় মনে হয় যে আমার একটা স্টুডিও আছে, আমার গান বের করার জন্য কোথাও যাওয়া লাগবে না। আমার শুধু হয়তো এইটা হয় যে ধরেন আমি আর পুতুল যে এই যে যেমন ভ্যালেন্টাইন্স ডেতে আমরা যে গানটা করব,
গানটা কিন্তু জাস্ট আমরা নিজেরা ভিডিও করেছি, মানে আমি এখন এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছি যে আমি নিজে ভিডিও এডিটিং করা শিখেছি, নিজে ভিডিও শুট করা শিখেছি, হয়তো অত প্রফেশনাল না হলেও কাজ চালানোর মতন। কারণ দেখা যায় কি ভাইয়া যে আমাকে আর পুতুলকে হয়তো কেউ স্পন্সর করবে না একটা ভালো হবার কোনো বিকল্প নেই, সময়টাই তাই। মানে আমাদের তা তো আছেই, তা আছে ভাই। আর সবচেয়ে যেটা আমি ফেস করি, যেটা কিনা মানে খুবই আমার জন্য খুব ডিফিকাল্ট হয় কাজ পাওয়া এবং আমার কাজের কোয়ালিটি অনুযায়ী আমার একটা সম্মানই রাখা, সেটা হচ্ছে তোমার তো টাকা পয়সার দরকার নাই, তোমার তো তুমি তো মাশাআল্লাহ তোমার ফ্যামিলি তো ভালো ফ্যামিলির থেকে তুমি আসছো, তোমার তো টাকার দরকার, তোমার তো মিউজিক করে চলতে হয় না। এই জিনিসটা না আসলে খুবই আনফরচুনেট, বিকজ আমি যদি আজকে ক্লেম করি যে আমি শখে মিউজিক করি, তাহলে কিন্তু সমাজের কাছে, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, সমাজের কাছে কি দাঁড়াবে? আমি একটা মিড 30s এর ছেলে, আমার একটা বউ আছে, আমার একটা বাচ্চা আছে এবং আমি বেকার, আমার কোনো প্রফেশন নাই। ক্রুয়েল ট্রুথ কিন্তু সেটাই, তাই না? তো মিউজিকটাও যদি আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে এটা আমি প্রফেশনালি করি, এবং এই প্রফেশনাল মিউজিক করার প্রথম পরিচয়টা আমাকে কিন্তু শাফিন আহমেদ দিয়েছে অ্যাজ এ গিটার প্লেয়ার। শাফিন ভাই যদি আমাকে ওটা না দিত তাহলে কিন্তু হতো না। এবং শাফিন ভাই আমাকে সবসময়, আর ভেঙে পড়ার যে কথাটা, আমি শাফিন ভাইকে দেখে অনেক ইন্সপায়ার্ড হই বিভিন্ন ক্ষেত্রে। উনি যে এখন নিজের একটা পথ বেছে নিয়ে করছে এবং মাশাআল্লাহ উনি ব্যস্ত থাকা মানে আমরা সবাই ব্যস্ত। এবং আমি চিন্তা করি এভাবে, আমি দুই ভাইয়ের তর্কে যাচ্ছি না, কিন্তু এই বয়সে এসে জি সে যেভাবে রিভাইভ করছে, আমি শাফিনের সাথে আমার প্রায় সময় কথা, দুই ভাইয়ের সাথে কথা হয় প্রচুর। আচ্ছা, তো আমি বলি যে বস এইটা যে আপনি করতে পারলেন, জি, এবং এই সময়, এবং শাফিন অনেক কিছু শেয়ার করতে, যখন শুরুতে এইটা দাঁড় করাচ্ছে তখন বলছে যে দেখো আমি একটা কলেজের শোতে আমি সবকিছু কন্ট্যাক্ট 2 দিন আগে আমার এই কলিগরা কোটেশন পাঠায়, আন্ডার ডিলে কোটেশন হয়ে যায়, সে ওই নবীন বরণী চলে যায়। এই বয়সে এইসব ধাক্কা তারও খেতে হচ্ছে। কিন্তু একটা জিনিস শাফিন ভাই আমাকে সব সময় বলে যে রিজিক তোকে আল্লাহ দিবে, অন্য কেউ দিবে না। এটা হচ্ছে শাফিন ভাইয়ের থেকে আমি সবসময় শুনি এবং শাফিন ভাই এটা বিশ্বাস করে, এবং যে কারণে আপনি দেখবেন ভাইয়া মাশাআল্লাহ অনেক শো করছে। আমি মানে আজকে লাইভে বলি, আমার কিন্তু সবগুলা মেম্বারের সাথে অসম্ভব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে। মানে মাইলস এজ আ হোল, আমি তো মনে করেন শাফিন ভাইয়ের সাথে বাজাই, বাট আমি তো ফ্যান, আমরা সবাই ফ্যান, কারণ অন্যরা যখন স্টেজে দাঁড়াতো স্টেজটা চেঞ্জ হয়ে যেত। তো এবং আমি বলতাম যে কমপ্লিট ব্যান্ড একটাই আছে, হ্যাঁ। তো এবং হামিন ভাই আমার মানে গিটার ইন্সপিরেশন কিন্তু, এবং আমি সবসময় বলে আসছি যে বাচ্চু ভাই এবং হামিন ভাই এই দুইটা গিটার প্লেয়ার আমাদের দেশের একটা মানে অ্যাসেট। তো তাদের সাথে তোমার সম্পর্কের বৈরিতা বা আমার হামিন ভাইয়ের সাথে অসম্ভব ক্লোজ একটা সম্ভব, বাচ্চু ভাইয়ের সাথে তো বললামই, হামিন ভাইয়ের সাথে যখন হামিন ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয় 2016-তে, ওনারা মাইলস মেলবোর্নে যায়, তখন থেকেই উনি ড্রাইভিং এর খুব ফ্যান, উনি গাড়ির খুব ফ্যান। তো আমিও তখন গাড়ির প্রতি আমার অসম্ভব ইয়া ছিল, এবং আমার মেলবোর্নে তখন একটা খুব সুন্দর গাড়িও ছিল। তা হামিন ভাইকে নিয়ে ড্রাইভে যাওয়া থেকে শুরু করে গাড়ির মধ্যে অনেক র্যান্ডম গল্প। আর হামিন ভাই কিন্তু খুব নলেজেবল একটা লোক, মানে মিউজিকে তো আছেই, উনি মিউজিকের যা নলেজ ইটস আনবিলিভেবল, কিন্তু উনি ওয়ার্ল্ড সম্বন্ধে ওনার অসম্ভব নলেজ, অনেক কিছু সে জানে। তো ওনার সাথে আমার ওইগুলি নিয়ে সবচেয়ে বেশি কথা হতো, এবং ওনাদের প্যাডে যেতাম, এটা একটা ডিফারেন্ট সম্পর্ক ছিল। এবং আসলে হয়েছে কি, মাইলস কিন্তু মাইলসের জায়গায়, মানে মাইলসের যে ব্যাপারটা হচ্ছে ওইটার সাথে কিন্তু আমরা যারা শাফিন ভাইয়ের সাথে বাজাচ্ছি এটা কিন্তু কোনোটা রিলেটেড না। আমাদেরকে না নিয়ে শাফিন ভাই আজকে অন্য কাউকেও নিতে পারতো, ব্যাপারটা সেই। কিন্তু আমার পার্সোনাল জায়গা থেকে প্রত্যেকটা মাইলসের মেম্বারের জন্য শ্রদ্ধা, ভালোবাসা সবসময় থাকবে। হামিন ভাই, মানাম ভাই তো আরেকজন, মানে মানাম ভাই মানে ওনাকে ভাই ডাকি, কিন্তু উনি আমাকে মনে হয় ওনার নিজের একটা ছেলের জায়গা দিয়েছিল, কারণ একমাত্র লোক যে কিনা আমাকে ফোন দিয়ে একবার বলেছে যে তোকে ওই জায়গায় দেখেছি, তোর কি মনটা খারাপ ছিল, কি হয়েছে আমাকে বল, মানাম ভাই। এবং ওনাকে বললাম যে ভাইয়া, তখন মাত্র আমি শুরু করি, মানে আমার যে স্টুডিওটা শুরু হয়, বললাম যে ভাইয়া স্টুডিও হলো, কাজ নাই, কিছু নাই। তো তখন
মানাম ভাই বলল যে দেখ আমাদের 40 বছর হচ্ছে, আমরাও তো 40 মানে সময় তো তোর দিতে হবে, তোর তো 40 দিনও হয় নাই স্টুডিওটা যে দিলি, একটু ধৈর্য ধর, আল্লাহকে ডাক, নামাজ পড়। তখন আমি বলছি যে ভাইয়া আমার এগুলিতে হয় না। বলে তখন উনি সময় নিয়ে আমাকে বুঝালো কেন আমার বিশ্বাস করা উচিত, কেন ধৈর্য ধরা উচিত। তো এখন একটু খারাপ লাগে যে ওনাদের সাথে হয়তো আগের সেই সম্পর্কটা নাই। মাঝে মাঝেই বলে, আমাকে বলে যে আমি মানাম ভাইকে ভীষণ মিস করি, হ্যাঁ কিন্তু সেটা বলা হয় না। কিন্তু আমি জানি যে দেখেন ওনরা ওনাদের জায়গা থেকে ঠিক, একদম মানে ওনাদের এটা খাটো করার কোনো মানে প্রসঙ্গ নেই না। আমি দেখেন আমি সারা জীবন মাইলসের ফ্যান থাকবো। কোন একটা অস্বস্তির জায়গায় কাটাও কিনা শাফিনের সাথে? না সবাই প্রিয় না, শাফিন ভাই কিন্তু আমাদের সাথে খুব ট্রান্সপারেন্ট এসব ব্যাপার। শাফিন ভাইয়ের সঙ্গে না, অস্বস্তিটা হামিন ভাইয়ের সঙ্গে। হ্যাঁ যেহেতু শাফিন ভাইয়ের সঙ্গে ওইটাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া জানতে চাচ্ছেন ওটা যে কোন ওকেশনে হয় কি যে আমার খুব ইচ্ছা করে যে হামিন ভাইকে জড়ায় ধরতে, সালাম তো জড়ায় ধরতে, যে ভাই আপনার সাথে কতদিন গল্প করি না, কিন্তু অনেক কারণে সেটা হয়তো হয়ে ওঠে না। আমি আসলে ভাইয়া শাফিন ভাইও আমাকে অসম্ভব আদর করে, মানে আনবিলিভেবল। উনি যে জায়গাটা আমাকে দিয়েছে, যেভাবে আমাকে একসেপ্ট করেছে, ওনার পাশে দাঁড়ায় বাজানো একটা বিশাল বড় অনার। তো ভাইয়া কখনো আমাদেরকে এটা বলে নাই যে তোরা কিন্তু কারোর সাথে কথা বলতে পারবি না বা মাইলস, এরকম কখনো শাফিন ভাই। ট্রু জেন্টলম্যান আসলে এটা কোনো মানে বাংলাদেশে দুইটা জেন্টলম্যান তালিকা থাকলে খুব উপরের সারিতে হামিন, শাফিন, মানাম ভাই এরা থাকবে। তো এই কারণে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মাইলসের বাকি মেম্বাররা কখনো আমার সাথে যে খারাপ ব্যবহার বা এটা কখনো করে নাই। হয়তো কথাবার্তা আগের মতন হয় না, দেখা সাক্ষাৎ হয় না, গল্পটা হয় না, কিন্তু কখনো যে একটা ফিলিং দেয়া যে মানে যেটা আপনি বললেন ওই জিনিসটা কখনোই। রাইট আমরা দ্বিতীয় বিরতিতে যাব, তার আগে একটু প্রেমের খুনসুটির গল্প শুনতে চাই। জি পুতুল, এমনিতে নিজেদের অবসর বুঝছিস আসলে একই সেক্টরে থাকলে যেটা হয় বেরোনো, ইন অ্যান্ড আউট চলে, তো তারপর নিজের সময়ে নিজেরা যখন একটু নিজেদের এন্টারটেইনমেন্টটা কি, ও গিটার ধরলো, নিজে গান করলি, বা পরিবারের ভেতরে তোদেরকে পেলে আসলে কি গান শুনতে চায়? ইদানিং আমরা পরিবার একটা রীতি তৈরি করেছি। আমার শাশুড়ি মার ভীষণ একটা অভিযোগের জায়গা যে বাসায় কখনো তো পুতুলের গান শোনা হয় না, সেরকম আয়োজন করে। তো ইদানিং আমরা নিজেদের যে অনুষ্ঠানগুলো হয়, যেমন মা বাবার বিবাহ বার্ষিকী ছিল কয়েকদিন আগেই, জন্মদিনে বা যে কোনো বিশেষ অনুষ্ঠানগুলোতে আমরা নিজেরা পরিবারের ভিতরে কিন্তু গানের আয়োজন করি। একেবারে আমি তো ভীষণ সিরিয়াস থাকি সে সময় যে চল প্র্যাকটিস করি, ঠিক মতন গাইতে হবে গানগুলো। তো সেভাবে আমরা রাত ভর গান হয়, এবং পরিবারের সকলে এত আনন্দিত হয়েছেন গত অনুষ্ঠানটায় আমাদের, যে আমার মা বাবাও যেমন, হ্যাঁ শুধু পরিবারের মানুষজন, যেমন আমার মা বাবাও তো বহুকাল আমার গান সেই অর্থে সামনে বসে শোনার সুযোগ হয় না। তো এই অনুষ্ঠানগুলোতে আমরা চাই যে আমরা তো ভীষণ ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেওয়ারই সুযোগ হয় না, তো কিছু অনুষ্ঠান করব আমরা যেখানে আমরা পরিবারের পছন্দের গানগুলো গাইব। তো সেভাবে আমাদের চেষ্টা করি আমরা। দুজনার মানে ভালোবাসাময় উপহার কি, মানে সন্তান তো বটেই, সন্তানের বাইরে বিয়ার অভিজ্ঞতাটা? পুতুল আমাকে বিয়েতে একটা গিটার গিফট করেছিল, কারণ লজিকটা এটা ছিল যে বিয়েতে সাধারণত স্যুট, ঘড়ি, জুতা, অনেক কিছু দেয়। বললাম যে দেখ এগুলি তো দিবি, কবে পরবো কোনো ঠিক ঠিকানা নেই, একটা গিটার দিলে চিরজীবন বাজাবো, যতদিন বাজাবো ততদিন মন থেকে দোয়া আসবে। আর এই জায়গায় গিটার দিয়ে মানে সেই হাসিটা পাওয়াটা অমূল্য একদম। রাইট। পুতুল উপহার তো সে সব সময় আমাকে মাইক্রোফোন, স্টুডিওর মাইক্রোফোন, এটা খুবই একটা প্রয়োজনীয় উপহার সে আমাকে দিয়েছিল, এবং এত ভালো লেগেছে আমার যে স্টুডিওতে যখন গান গাইতে যাব তখন যদি আমি অনুভব করি যে আমি সবচেয়ে ভালো মাইক্রোফোনটাতে গাইছি, তখন কিন্তু গাওয়াটাই বদলে যায়। তো সেরকম সে আমাকে গানের জন্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস উপহার দিয়েছে। এছাড়া তো টুকটাক উপহার সারা বছর দেয়াই হয়, কিন্তু মাইক্রোফোনটার কথা বলতে পারি, এবং আমার লেখার যে ট্যাবটা সেটাও। তো এই উপহারগুলো আমার কাছে অমূল্য, কারণ বৈষয়িক জিনিস অন্য কিছুর চাইতে আমার কাছে এগুলোর
আমাকে অন্য রকম করে আমার কাছে নাড়া দেয়, এজন্য যে আমার সৃষ্টির সঙ্গে এই মানুষটা রয়েছে। দুজন একেবারে গানের বাইরে সময় কাটানো, দেশে বা দেশের বাইরে খুব মেমোরি রিকল হয়, এরকম দু একটা স্মৃতি থাকে কোনটা? বেশ কয়েকটাই আছে। তো ভেরি আনফরচুনেট যে আমাদের যেদিন বিয়ে হয় তার পরের দিনই লকডাউন, কোভিড টাইম 2021 ওইভাবেই তড়িঘড়ি করে বিয়েটা হয়েছে। তো আমরা যখন আমাদের প্রথম অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া হয় দুজনে একসাথে, তখন আমাদের কন্যা সন্তান হারমোনি পেটে। হ্যাঁ, মানে আমাদেরকে পরিবার থেকেই পাঠানো হয়েছে, যেহেতু আমরা সেই অর্থে ঘুরতেই যেতে পারিনি, কোভিড ছিল এবং সবকিছু মিলে অন্তত এই সময়টায় তোমরা ঘুরে এসো। তো সেই আমরা তখন একটা রিসোর্টে যাই, তো ওইটা খুব রিল্যাক্সিং ছিল দেশের ভিতরে, ওইটা খুব রিল্যাক্সিং ছিল জাস্ট নিজেরা ওইটার মধ্যে। আর এরপর আমরা একবার আমার এই গত বছরের বার্থডেতে পুতুল আমাকে নিয়ে আর হারমোনিকে নিয়ে আমার বার্থডে সারপ্রাইজ দিয়েছে, কক্সবাজারে আমাকে নিয়ে গেছে, আমি জানতামও না। হঠাৎ করে আমাকে বলছে যে তোর অক্টোবরের 2-3 তারিখটা শো রাখা যাবে না, আমার একটা শো আছে, তুই বাজাবি, এটা খুব এক্সক্লুসিভ শো। কারণ অন্য কিছু বললে তো হয়তো বুঝতাম না, বলছে যে আমার একটা শো আছে। তো আমি যথারীতিভাবে জিজ্ঞেস করছি পেমেন্ট কত দিবি, এটা স্বাভাবিক প্রফেশনাল শো। তো ও অনেক ঘুরায় পেঁচায় লাস্টে আমরা যেদিন ফ্লাই করব সেদিন বলেই বসছে যে আমরা কক্সবাজার যাচ্ছি ঘুরতে। তো ওই ট্রিপটা আসলে আমি, পুতুল আর হারমোনির একদম সোলো ট্রিপ, যেখানে আমরা 3 জন। কারণ এর আগে আমরা দেশের বাইরে ট্রিপ করেছি, আব্বা আম্মা ছিল, আমার ছোট ভাই, আমার একটা ছোট ভাইও আছে সেরোজ, ওরা ছিল। তো এই ট্রিপটা আমার জন্য সবসময় মেমোরেবল লাগবে, কারণ প্রথমবারের মতন আমরা 2 জন রিয়েলাইজ করেছি যে আমরা আসলে একা একা বাচ্চা সামলাতে পারবো নাকি এবং কেমন লাগে। তো এই ট্রিপটা আমার জন্য চিরজীবন খুব মেমোরেবল থাকবে।